পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত আপনাদের সবার দোয়ায় আমি, আমার পরিবার, আমার ছোট্ট বাগান, আমার ইউনি, আমরা সবাই অনেক অনেক ভালো আছি। আপনাদের সাথে গল্প শুরু করবার আগে পছন্দের কয়েকটা লাইন শেয়ার করে নিই। নিজের হাসি মুখটা হারিয়ে ফেলবেন না কখনো, কারণ এই মুখটাই আপনাকে শক্তি দেয় বেঁচে থাকার, ভালোবাসার, নিজেকে বারবার খুঁজে পাওয়ার। তাই হাজার দুঃখের ভিড়েও নিজের জন্য একটু আলো রাখুন, একটু গান, একটু ভালোবাসা রাখুন নিজের হাসির ভেতরে। নিজেকে ভালোবাসুন, আপনি হাসলে পৃথিবীটাও হালকা হয়ে যাবে। আসলে সারাদিনের কর্মব্যস্ততায় আমরা এতটাই ডুবে থাকি যে নিজের দিকে তাকানোর সময় থাকে না, নিজের মনের কথা পড়ে বুঝবার মতন সময় পাই না, আর নিজের ব্যাপারেই যেন আমরা সবচেয়ে বেশি উদাসীন। তাই আমি যখনই সময় পাই এই ধরনের কবিতা, এই ধরনের লাইনগুলো খুব ভালো করে পড়ি, নিজের মনের মধ্যে গেঁথে রাখি। দিন শেষে আমি আমার, আর কেউ আমার নয়। সেসব যাক, ভারী ভারী কথা, ভালো কথা। এই লাইনগুলো ছিল নীল পেইজের, নীল জামিলের লেখা, আর আমি কণ্ঠে সালমা ছিলাম। চলে এসেছি সকালের নাস্তায়। এটা আসলে 5ই অগস্ট হিসাবে বন্ধ পেয়েছিলাম দিনটা, তো সবাই রিল্যাক্সলি ঘুমাচ্ছে। আমি ভাবলাম পরিবারের লোকজনের জন্য আজকে সকালের নাস্তাটা একটু ডিফারেন্ট হোক। আমার বাসায় সবাই এই নাস্তাটা খেতে অনেক পছন্দ করে, আর এটা হলো চাপড়ি। যারা আমার পুরনো দর্শক তারা জানেন আমি মাসে একবার দুবার চাপড়ি খাই। এটা খেতে আমাদের খুবই ভালো লাগে, আর শীতের দিন হলে তো কোনো কথাই নেই। চাপড়ি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটা ডিম, একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে পরিমাণ অনুসারে পানি দিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করছি। খুব বেশি ঘনও হবে না, খুব পাতলাও হবে না। একটা কনসিস্টেন্সিতে আসার পর আমি ফ্রাই প্যানটা আগেই চুলার উপর দিয়েছিলাম একটু গরম হবার জন্য। এবার একটু তেল ব্রাশ করে ব্যাস চাপড়ির ডোটা এটার মধ্যে দিয়ে দিব। পাতলা রুটির মতন হবে। আর আমার আসলে এইভাবে রেসিপি শেয়ার করার প্রয়োজন নেই, কারণ আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো জানে। তো আমি যেভাবে ফাঁকিবাজি বুদ্ধিতে কিংবা শর্টকাট হইতে করি সেটাই জাস্ট খালি একটু আপনাদের সাথে শেয়ার করছি। গরম ফ্রাই প্যানে ডোটা দিয়ে দেওয়ার পর আমি 1 মিনিট কিংবা 1.5 মিনিটের মতো এটাকে ঢেকে রেখে উল্টে দেব। আর তারপর এটা যখন খুব ভালো করে মুচমুচে মতন ভাজা হয়ে যাবে তুলে নেব। এই হচ্ছে আমার শর্টকাট চাপড়ির ফাঁকিবাজি রেসিপি। এই ধরনের চাপড়িগুলো খেতে আমি, আমার হাজব্যান্ড এবং আমার বড় মেয়ে খুব পছন্দ করি, কিন্তু আমার ছোটো মেয়ে এগুলো একটাও খাবে না। তার এসব খাবার খুব বেশি একটা পছন্দ না। আর অন্যদিকে আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসায় আছে, ভাবলাম তার পছন্দের মিষ্টি যে কোনো একটা আইটেম বানাবো। তো চটজলদি হয়ে যাবে লাচ্ছা সেমাই। তো সেই জন্য ভাবলাম একটু দুধটা জাল করে একদিকে একটু লাচ্ছা সেমাইটা বসাবো, আর ছোটো মেয়ের জন্য আরও অন্য কিছু ভেজে নেব। এদিকে আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আরও একটা চাপড়ি ভেজে ফেলেছি। এগুলোকে আস্তে আস্তে ভাজতে থাকি, আর অন্যদিকে সেমাইয়ের প্রস্তুতিটা নিতে থাকি। আসলে আমার হাজব্যান্ড খুবই মিষ্টি আইটেম খেতে পছন্দ করে। শুধু আমার হাজব্যান্ড না, আমার শ্বশুর যতদিন বেঁচে ছিলেন তিনিও একই রকম। এই বাড়ির ছেলেগুলো মিষ্টির প্রতি একটু বেশ ভালো ধরনের ঝোঁক আছে। তো আমি যেটা করি, হয় একটু পুডিং, নাহলে পায়েস, নয় একটু সেমাই, যে কোনো কিছু একটা করে রাখি। এগুলো কোনো কিছু যদি ফ্রিজে না থাকে তাহলে সেই ভদ্রলোক 1 টুকরো হলেও গুড় মুখে দিয়ে খাবে, অথবা 1 চামচ চিনি। তো এই গুড় যেহেতু তার খাওয়া খুব পছন্দ, আমি শিশিরের কাছ থেকে গুড় নিয়ে রেখেছি। সেই গুড়টা সে এমনি এমনি চাবিয়ে খেয়ে ফেলে, অথবা যদি কিছু নাই পায় তাহলে শিশিরের কাছ থেকে আমার কিছু ঝোলা গুড় নেওয়া আছে, সেটাও সে চামচ দিয়ে তুলে খেয়ে ফেলে, যার আসলে যেটা খেতে ভালো লাগে। আর আমি আমার ভদ্রলোকের কথা চিন্তা করে এই গুড় এবং ঝোলা গুড় দুটোই কিনেছি শিশিরের পেজ ঘরের ঘ্রাণ থেকে। আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন, কারণ শিশিরের পেজে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আচ্ছা, এখানে আমি আমার ছোটো মেয়ের জন্য একটু চিকেন বল এবং সসেস ফ্রাই করে নিচ্ছি, সাথে একটা ডিম পোচ করে নেব এবং সাথে একটা ব্রেড দিয়ে দেব। ও আসলে আমাদের মতন চাপড়ি খাওয়া বাঙালি নয়, সে এই ধরনের ইংলিশ ব্রেকফাস্ট খেতে বেশি পছন্দ করে। তো আমি চটজলদি সব সাইডের কাজগুলো শেষ করতে চাচ্ছি, কারণ অলরেডি তারা উঠে গিয়েছে। তাদেরকে আমি বলেছি তোমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে আসো টেবিলে, আমি নাস্তা রেডি করছি।
আর অন্যদিকে আমি দুধটা জাল করে এই যে এখানে লাচ্ছা সেমাইয়ের মধ্যে ঢেলে দিলাম। প্রথমে একটু ঢেলে দিয়ে দেখলাম যে না, দুধটা পুরোটাই টেনে নিয়েছে, বেশি ড্রাই হয়ে যাচ্ছে। তো পরে আবার বাকি যেই দুধটুকু ছিল সেটুকু আমি এখানে অ্যাড করে দিয়েছি। আসলে সেমাইটা যদি বেশি ড্রাই হয়ে যায় খেতে কেন জানি ভালো লাগে না, মনে হয় একটু বেশি লিকুইড থাকলেই বেশি মজা লাগে। তো আমি নাস্তাগুলো রেডি করে অলরেডি টেবিলে সার্ভ করব বলে তাদেরকে ডাকাডাকি করছি। আর আমার হাজব্যান্ড এসে বলল, কি ব্যাপার, আপনি সকাল থেকে এত কী নিয়ে ব্যস্ত? তো আমি বললাম, আপনাদের মনোরঞ্জন করতেই ব্যস্ত, আর কী নিয়ে ব্যস্ত থাকবো? জীবনে তো আমার একটাই কাজ, বাপ মা পড়ালেখা শিখিয়ে বিয়ে দিয়ে দিয়েছে, নাও এবার কামলা খাটো হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য। মাঝে মাঝেই আমি এবং আমার হাজব্যান্ড এই ধরনের কথাবার্তা বলি, যেগুলো দু চারটা আপনাদের সাথেও শেয়ার করি। যারা আমার পুরনো দর্শক তারা জানেন আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা বেশ আলসে প্রকৃতির। এদেরকে ঠেলা ধাক্কা না দিলে এরা কোনো কাজ নিজে থেকে করে না, এবং এদের পিছনে সারাদিন আমাকে কামলাগিরি করেই চলতে হয়। তো এই গল্প করতে করতে মোটামুটি নাস্তাটা বানানো শেষ, আমি এখন টেবিলে দিয়ে দেবো। অন্যদিকে তারাও চলে এসেছে আমাকে হাতে হাতে জিনিসপত্র এগিয়ে দেওয়ার জন্য। তা আমি বললাম, তাড়াতাড়ি সব প্লেট আনো, গ্লাস আনো, এগুলোকে সব সেট করে নাস্তা খেতে আসো, অনেক বেলা হয়ে গেছে। আসলে ছুটির দিনে ঘুম থেকে উঠতেই তারা 9টা 9:30 বানিয়ে ফেলে, আর তারপর নাস্তা খেতে খেতে দেখা যায় 10:30, পড়তে বসতে 11টা। তো এই করলে চলবে বলেন তো? এইভাবে তো আর পড়াশোনা হবে না। সেটা নিয়েও বেশ একটু রাগ করছিলাম যে তোমরা এত লেট করে কেন বিছানা থেকে ওঠো। সবাই নাস্তা খেয়ে চলে গেছে, আমি চলে এসেছি ঘরের কাজকর্মগুলোকে একটু করে এগিয়ে নিতে। আসলে ঘর গোছানোর এই অংশটা পুরোপুরি আমার। মেয়েদেরকে বলেছি যার যার বেডটা রেডি করে ফেলো, গুছিয়ে ফেলো। আমি আজকে তোমাদের বেডের কাছে যাব না, যেহেতু তোমরা বাসায় আছো। তবে আমি আজকে ড্রয়িং রুমটা গোছাবো এবং অন্য সাইডের কাজগুলো বেশি করে করব। তো ওদেরকে ওদের কাজ বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি এই পাশে যতগুলো আমার ওয়াল হ্যাঙ্গিং আছে সেগুলোকে একটু ভালো করে মুছে নিতে। এই ওয়াল হ্যাঙ্গিংগুলোকে যদি আমি রেগুলার না মুছি তাহলে ভিতর থেকে মাকড়সার বাসা হয়ে যায়, জাল বুনে ফেলে এবং বেশ ধুলা পড়ে। আর বেশ কিছুদিন থেকে দেখছি ইউনির অনেক লোম পড়ছে। ইউনি দেশি বিড়াল বলে আমি এতটা টের পাই না, কিন্তু এবার টের পাচ্ছি, কারণ এত বেশি লোম পড়ছে ইউনির যে আমরা নিজেরাই সেটা চোখে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। তো যে কারণে প্রত্যেকটা জিনিসই খুব ভালো করে মুছে পরিষ্কার না করলে দেখা যাচ্ছে সেখানে ইউনির লোমও জমে যাচ্ছে। অনেকদিন থেকে জুতার স্ট্যান্ডের উপরটা ভালো করে গোছানো হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না। প্রথমে একটু স্প্রে দিয়ে ভালো করে মুছে নিয়ে আবারও নতুন করে এটাকে সাজানো গোছানো শুরু করলাম। একটা সাইড যদি দুদিন না আসি তাহলেই দেখা যায় সেই সাইডে অনেক বেশি ধুলা পড়ে গেছে, ময়লা পড়ে গেছে। আর বাসায় এত রকমের কাজ থাকে যে প্রতিদিন আসলে সব ধরনের কাজ করা যায় না। আর আমার যেহেতু দুটো মেয়ের পিছনে অনেক বেশি দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে হয়, আমি অতটা সময়ও পাই না রেগুলার বেসিসে এই কাজগুলো করতে। দেখা যায় সপ্তাহে 2 থেকে 3 দিন সময় দিতে পারি আমি এই ডাস্টিংগুলো করতে এবং ডিপ ক্লিন করতে। আর এছাড়াও সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন সময় আমি পরিপূর্ণভাবে রেখে দিই কিচেনটাকে ডিপ ক্লিন করতে। কিচেনের ব্যাপারে আমি একটু সেনসিটিভ, কারণ একটু বেশি আঠা হয়ে গেলে আমার খুব বিরক্ত লাগে। তো খুব শিগগিরই কিচেন ক্লিন করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই জারটা আমি নিয়েছি আইকিয়া থেকে। আমি যখন ভুটানে ছিলাম, ভুটানের আইকিয়া থেকে এটা আমি এনেছিলাম। জারটার ভেতরে আসলে কিছু না কিছু রাখলে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে মাথায় কাজ করছে না যে কী রাখবো কিংবা কীভাবে সাজাবো। শোপিসের মতন বাইরে রেখে দিয়েছি। দেখা যাক সময় সুযোগ মতন এটাকেও আমি একটুখানি গুছিয়ে নেব। আজকে ড্রয়িং রুমে এসেছি যখন, তখন মনে পড়লো আমার চ্যানেলে আসা নতুন দর্শকদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে সোফা রিলেটেড। তো আজ ড্রয়িং রুম গোছাতেই সে প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দেব। আজকাল আমার চ্যানেলে অনেক নতুন ভাইয়া আপুরা জয়েন করছেন, আমাকে দেখছেন। আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। আপনাদের সাপোর্টেই আমি ধীরে ধীরে এগিয়ে চলছি। আর যখনই আমার ভিডিওটা আপনারা দেখছেন, যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে যায়, কাইন্ডলি একটা ছোট্ট করে লাইক দিয়ে নেবেন। আর আপনাদের এই লাইক আমাকে আরও অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। আপনাদের কমেন্ট আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় এবং আপনাদের সাথে কথা বলতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনারা যারা শুধুই দেখে যান, কখনো কমেন্ট করেন না, আপনাদের কাছে ছোট্ট অনুরোধ রইল, একটা কিছু লিখবেন, অন্তত আমি যেন আপনাদের সাথে কমিউনিকেটটা করতে পারি। সোফা নিয়ে আসা প্রথম প্রশ্নটা হচ্ছে টেবিলের সাইজটা জানিয়ে দেবেন। এই টেবিলটা চারিপাশে একই রকম সাইজ, 30 ইঞ্চি করে।
আমি আপনাদেরকে মেপে মেপে দেখাচ্ছি। ওই দুই পাশে সমান 30 ইঞ্চি, এই দুই পাশেও সমান 30 ইঞ্চি। আসলে একেবারে স্কোয়ার বলতে যেটা বোঝায়, আমার এই সেন্টার টেবিলটা হচ্ছে পিওর স্কোয়ার একটা সেন্টার টেবিল। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে টুলগুলো যে ঢুকানো হচ্ছে, বের করা হচ্ছে, নিচে চাকা আছে কিনা। জি, এগুলো নিচে চাকা আছে এবং এগুলো খুব সহজে বের করে ফেলানো যায়, আবার ঢুকিয়ে রাখা যায়। প্রয়োজনে আমি এগুলোকে ঢুকিয়ে রাখি, আবার প্রয়োজনে এগুলোকে বেরও করে ফেলতে পারি। সোফার ব্যাপারে আরেকটা প্রশ্ন ছিল যে সোফাটা আসলে কোথা থেকে কিভাবে নেওয়া হয়েছে। এটা আমি হাতিলের ডিজাইন দেখিয়েছিলাম পান্থপথের একটি দোকানে। সেই দোকান থেকে আমি আগেও আরও ফার্নিচার নিয়েছি। তাদেরকে বলেছিলাম যে এইরকম একটা ডিজাইন আমি চাচ্ছি। আর সেন্টার টেবিলটা আরেকটা সোফার সেন্টার টেবিল ছিল, সেখান থেকে আমি কাস্টমাইজ করে এভাবে বানিয়ে নিয়েছি। আসলে দুটো জিনিসকে একসাথে করে এই সোফাটা তৈরি করা হয়েছে। তারপরে প্রশ্নটা ছিল এটার প্রাইস কীরকম। যেহেতু এটা মেহগনি কাঠের তৈরি, এটা সেগুন নয়, আবার বোর্ডও নয়, তো সব কিছু মিলে সেন্টার টেবিল সহ সব কিছু মিলে অ্যারাউন্ড 50 to 60-র মধ্যে এই সোফা এবং সেন্টার টেবিল হয়েছে। আমি একুরেট প্রাইসটা আপনাদেরকে দিতে পারছি না, সেই জন্য দুঃখিত। তবে এটা 50,000 থেকে 60,000-এর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণটাই ডিপেন্ড করবে কতটুকু কাস্টমাইজ আপনারা করছেন কিংবা করবেন না। আমার ইচ্ছে ছিল এটার সাথে আরও একটা ডিভান নেয়ার, যেটা এরকম কাপড়ের মধ্যেই হবে, এই কালারের মধ্যেই হবে। কিন্তু যেহেতু আমার এই বাসার ড্রয়িং রুমটা ছোট, তাই আমি এই মুহূর্তে ডিভানটা নিচ্ছি না। যখন আমি কোনো বড় ড্রয়িং রুম পাবো কিংবা কোনো নতুন বাসায় যাব, তখন নিশ্চয়ই আমি এই রকমই ফেব্রিকের একটা সুন্দর ডিভান এটার সাথে অ্যাড করে দেব। এই পর্যায়ে আপনাদের কিছু সাজেশন আমার প্রয়োজন। ইউনির জন্য আমি সোফার কভার দিব, কিন্তু যেই কভারগুলো দেখছি সেগুলো ভেলভেটের কিংবা অন্যরকম কোনো কিছু, যেটা আমার একদমই পছন্দ হচ্ছে না। কিছু আছে হানিকম্ব কাপড়ের, এরকম কিছু বলছে, কিছু আছে ভেলভেটের, যেটার সাথে আসলে আমার একদম মানে মনই টানছে না যে সোফায় আমি এরকম কোনো কভার দিই। আপনারা আমাকে সাজেস্ট করবেন কী ধরনের কভার দিব কিংবা কী কালারের, কীভাবে কী করব। আর খুব শিগগিরই আমার সোফার কুশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আজকে কোনো ইনডোর প্ল্যান্টস রাখিনি, সব প্ল্যান্টসগুলোকে একটু রোদ পেয়ে বাইরে বের করে দিয়েছি। ওরা একটু রোদ খেয়ে তরতাজা হয়ে আবার ভেতরে আসবে, সেই জন্য। মোটামুটি ড্রয়িং রুমটা গোছানো শেষ। এখন আমি এক দৌড়ে কিচেনে চলে যাব, যেহেতু আজকে বন্ধের দিন। তো ভাবলাম রান্নাটা তাড়াতাড়ি শুরু করতে না পারলে একদম ঝামেলা হয়ে যাবে। তো রান্না করতে এসে যথারীতি আদা বাটা রসুন বাটা নেই, সেই জন্য আমার আগে থেকে ছুলে রাখা ছিল আদা ও রসুন। সেগুলোকে আগে পেস্ট করে যার যার বক্সে ভরে নিয়ে তারপর রান্না শুরু করছি। আমি মাঝে মাঝে খালাদেরকে এই কাজটা করি, একটু বেশি করে আদা রসুন কিনে বলি যে তোমরা যেদিন ফ্রি থাকো সেদিন এগুলোকে ছুলে ফেলবে, আমি আমার সুযোগ সুবিধা মতন এগুলোকে ব্লেন্ড করে নেব। আসলে বর্তমান যুগে তো কাজকর্ম অনেক সুবিধার হয়ে গেছে। আদা রসুন কিনে ছিলে ফ্রিজে রেখে দাও, সময় সুযোগ মতন নিজের প্রয়োজন মতন ব্লেন্ড করে নাও, বাটাবাটির ঝামেলা নেই। তো আসলে আমার নিজেরও মনে হয় এগুলো অনেক বেশি ইজি হয়ে গেছে। আমার বিয়ের পর আমি দেখতাম খালারা আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো নিয়েও প্রশ্ন করতো, বলতো এই বাটাবাটি অনেক ঝামেলার। তো এই প্যারাগুলো এখন তাদেরও নেই, আমরাও দেই না, তারাও অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আমি একটা মজার ঘটনা শেয়ার করি। আমি যখন এই বাসায় আসি, প্রথম আসি, তখন একজন খালা রেখেছিলাম যিনি আমাকে প্রশ্ন করেছিল এখনও ওয়াশিং মেশিন কিনেননি কেন। তো আমি বললাম যে কিনবো, মাত্র আমি সমস্ত কিছু সেট আপ করছি, আমার একটু সময় লাগবে। তো বললো যে ওটাই তো সবার আগে দরকার, এত কাপড় চোপড় কে ধয়। তো আমি আসলে তখনই বুঝতে পারলাম যে খালাদেরও দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনায় পরিবর্তন হয়েছে, আমাদেরও পরিবর্তন করা প্রয়োজন। এখানে গল্প করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমি এখানে একটু রুই মাছ রান্না করেছি ডাটা দিয়ে পাতলা ঝোলে। এটা আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাসায় আছে, তার খুব পছন্দের একটা খাবার, সেই জন্য। আর এখানে একটু মুরগির হাড্ডি গুড্ডি গিলা গলা এগুলো সব রান্না করছি, পা এগুলো একসাথে করে রান্না করছি, কারণ আমার মেয়েরা এবং আমি এই আইটেমটা খেতে খুব বেশি পছন্দ করি। আর এছাড়াও আমার হাজব্যান্ডের আরও একটা পছন্দের আইটেম আজকে চট করে ফেলবো। আগে রান্না দুটো মোটামুটি অফ ক্যামেরায় করে জাস্ট একটা ঝলক আপনাদেরকে দেখিয়েছি, বাট এই রান্নাটা আপনাদের সাথে অন ক্যামেরাতেই করব। এটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডাটা চিকন করে কেটে চটচটি করা। এখানে অনেকে শুটকি খায়,
মাছ খায়, কিন্তু আমার হাজব্যান্ডের শুধুমাত্র এই দুটো আইটেমই চটচটি খেতে পছন্দ করে। আমি একটু ভেবেছিলাম আলু দিব, কিন্তু পরে মনে হলো যে না, ও যেটা পছন্দ করে সেভাবেই রাখি। তো এখানে সব ধরনের মশলা দিয়ে আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, লবণ আর সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো করে হাতে মাখিয়ে এটা বসিয়ে দিচ্ছি। কয়েকদিন আগে আমাদের মারিয়া আপু এটা রেসিপি শেয়ার করেছিল, সেখানে সে ছোটো মাছ দিয়ে করেছিল, আর ওরটা দেখে আমার মুখে পানি চলে এসেছিলো। কিন্তু আমার জনাবের যেহেতু একদম সাদামাটা এটাই পছন্দ, তাই আমি আর এক্সট্রা কোনো এফোর্ট দিলাম না। জাস্ট হাতে মাখিয়ে আর ভালোভাবে পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি একটু ঢেকে। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনিটা তুলে নিয়েছিলাম। বেশ সুন্দর মতন এই চটচটিটা হয়ে গিয়েছিল। আর বিশ্বাস করুন, লেবু চিপে এই চটচটিটা খেতে দুর্দান্ত লেগেছে এবং আমরা দুজন সেভাবেই খেয়েছি। আজকাল এই ধরনের ভর্তা, ভাজি, চটচটি এইসব খাবার খেতে খুবই ভালো লাগে, কিন্তু মেয়ে দুটো যেহেতু খেতে বেশি একটা পছন্দ করে না, তাই খুব বানানোও হয় না। কিন্তু আমি চেষ্টা করি যেদিন আমার সাহেব বাসায় থাকে সেদিন এই টাইপের আইটেমগুলো করতে। তো টেবিলে খাবার সার্ভ করেছি, আপনারাও চলে আসুন। যথারীতি মুরগির পা হা করে তাকিয়ে আছে এবং ডাকছে, আসো এসে আমাকে খেয়ে যাও। তো আপনাদের সবাইকেও আমি দাওয়াত দিচ্ছি। আর এটা একেবারে বিকেলের একটা অংশ। আমরা বিকেলে একটু বাইরে নাস্তা খাবো বলে এই পিৎজাটা অর্ডার করেছি। আর মিট লাভার এই পিৎজাটার নাম। তো আমরা সবাই মিলে একসাথে পিৎজা খাবো, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকে এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যে যেখান থেকে আমাকে দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের সবার সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আজ তাহলে এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।